ফাইভ। ঠিক আছে, লাস্ট লেকচার নাকি? হ্যাঁ লাস্ট। স্যার আজকে ওভারভিউ হওয়ার কথা ছিল। জি ভাই। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আজকে আসসালাম। ওভারভিউ হওয়ার। আজকে ওভারভিউ। জি স্যার, ও, লাস্টে লাস্ট কি পড়াইছিলাম? লেকচার 5 ছিল গতদিন। শেষ করছিলাম না বাকি আছে? স্যার শেষ করা হয়েছিল এটা। স্যার আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা করানো হয় নাই। বুলিয়ানটা পড়াতে চেয়েছিলাম, আপনারে মনে করাইতে বলছিলাম, তাই তো? জি স্যার। আর কিছু? আর কোনো সমস্যা? এই ম্যাডাম, আর কোনো সমস্যা? স্যার আমার তো নাই, এখন অন্য কারো আছে কিনা আমি জানি না অন্য স্যার। কারো? ভাই একবারে সমস্যাগুলো শুনেনি, আপনাদের আর একটা ক্লাস নিব। হ্যাঁ, এখন বলেন, গত দিনে বিসিএস পরীক্ষা দিয়েছিলেন? স্যার আমি দেইনি। জি স্যার দিয়েছিলাম। তা আমি যে এতগুলা ক্লাস নিলাম, কি অবস্থা? কোনো ফায়দা টাইদা পাইছেন? পান নাই না? পাইছি স্যার। তো আলহামদুলিল্লাহ বিসিএস এ 15টাই কমন ছিল। হ্যাঁ, আপনারা যেগুলো পড়বেন মনোযোগ সহকারে পড়বেন। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। স্যার আপনার এই বইটা আমি অবশ্য এই বইটা আপনার ক্রয় করছি আমি অবশ্য। বইটা নিয়েছেন? হ্যাঁ। পড়েছেন? না স্যার এখনো হাতে পাইলাম, কাল পরশু কালকে পাইছি, মানে এখনো পড়া শুরু করি নাই, মানে হুম। হ্যাঁ, একটু জেট শেষ করবো, প্রথম থেকে শেষ করলে তো বিসিএস আর ব্যাংকের কোনো প্রবলেম নাই নাকি? সব আশা করি ব্যাংকে মিনিমাম 9টা পাবেন ইনশাল্লাহ, মানে মিনিমাম। সবাই 10-10 করে পায়। গতকাল বিসিএস এ 15টাই কমন ছিল। আমি নিচে যে একজনের সাথে দেখা হলো, ও আবার আমারে দেখে চলে আসছে, বলে স্যার আমি তো 15টাই আঁকাইতে পারছি। তবে বিসিএস এ প্রিলিতে পাস হবে না, কিন্তু কম্পিউটারে 15টাই পাইছি আর কি। তাহলে স্যার এই আশা করি আপনার এটা খাই ফেললে, আমি যদি 15 দিনে এটা বা এক সপ্তাহ খাই ফেলি, তাহলে হুম, ইনশাল্লাহ আর আইসিটি নিয়ে টেনশন নাই নাকি? কোনো টেনশন করার প্রয়োজনও নাই। ঠিক আছে, আগে বইটা পড়েন, পড়ে আমাকে জানায়েন। হ্যাঁ, আচ্ছা যে ঠিক কোনো আছে। যে কোনো এটা এটা অসুবিধা। এটা- বা আপনাদের তো আরেকটা ক্লাস আছে, আপনাদের যে শিট পড়তে বা কোনো লেকচারে অসুবিধা হলে কোনো জায়গায় আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন। ঠিক আছে, কোনো প্রবলেম হলে বলতে পারেন। কম্পিউটারে 10 মার্ক পাওয়া মানে আপনার ব্যাংকে অনেক আগে যাওয়া, কারণ আমরা জানি ব্যাংকে 60% মার্ক পেলে আপনি প্রিলি কোয়ালিফাই হবেন। আসলে প্রিলি কোয়ালিফাই হয়ে রিটেন দেওয়ার যোগ্যতা অর্জন করাও একটা বিশাল ব্যাপার। আর প্রিলিতে অনেক বেশি চাপ থাকে, ম্যাথ বা অন্যান্য জিনিসের আনসার করতে অনেক সময় লাগে। সেক্ষেত্রে আপনি কম্পিউটারে 10 মার্ক বা 9 মার্ক 8 মার্ক যদি আপনি পেয়ে যান, তাহলে অন্যান্য সাবজেক্টে একটু অনেকটা সাবজেক্ট আর প্রেশার পাস। প্রেশার কমবে। কারণ ম্যাথ তো আর টাইমলি আনসার করা যায় না, তাই না? তো ম্যাথের সময় বেশি লাগে, এই জন্য আমি মনে করি যে কম্পিউটার দিয়ে আপনি প্রিলির পাশের সার্টিফিকেটটা গেইন করতে পারেন। এটা আপনাদের জন্য আহ, ভালো হবে। একটু প্রেশার নিলেই হয়, বেশি না, অল্প। যেহেতু এখন আপনাদের যারা সিনিয়র আছে তারা সবাই পাচ্ছে, তো আপনারাও পাবেন। তো আজকে এবং সামনে আরেকটা ক্লাস হবে, সামনের ক্লাসও রিভিউ দিয়ে দিব। তার আগে একটা কথা বলি, আমি কি আপনাদের সবগুলো ক্লাস আমি নিয়েছিলাম, না মাঝখানে না অন্য স্যার, কোনো স্যার আপনি নিয়েছি? মাঝখানে অন্য টিচার ক্লাস নিচ্ছিলেন। অন্য স্যার কোন ক্লাসগুলো নিয়েছিলেন? মনে হয় প্রথম আপনি কয়টা ক্লাস নিয়েছিলেন স্যার? টোটালি দুইটা। আমি মনে রাখতে পারি নাই, আমি ভুলে গেছি আর কি। আর উনি আমাদের
হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার ক্লাসটা মেবি নিছিল, হার্ডওয়্যার অ্যারিথমেটিক লজিক ইউনিট, আপনি কি জানেন নিছিল? ও উনি হার্ডওয়্যারের ক্লাস নিয়েছেন? জি। আচ্ছা ঠিক আছে, হার্ডওয়্যারটাও আমি রিভিউ দিয়ে দিব। হার্ডওয়্যারের গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে যেখান থেকে প্রত্যেকবার পরীক্ষায় কোশ্চেন হয়, এবার বিসিএস এর কোশ্চেনও হয়েছে, অনেকেই ভুল করছে আর কি। তো জি ওখানেও স্যার, যাব, তার আগে ইম্পর্টেন্ট দেখে আমাদেরকে ফুলটা রিভিউ হ্যাঁ করে হ্যাঁ দিবেন। ওটা আমি একবারে আরেকটা রিভিউ দিয়ে নিব। তার আগে ওই যে ম্যাডাম বুলিয়ান অ্যালজাবরা নিয়ে কথা বলতেছিলেন, ওইটা নিয়ে একটু কথা বলি। লজিক গেট কি পড়ানো হয়েছে? লজিক গেট, জি জি স্যার, স্যার। লজিকের প্রনাউন্স লজিক গেট হয়েছে, কোড হয়েছে, গত গত ক্লাসে হয়েছিল লজিকের। কোড 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 জি হয়েছে স্যার, কোনো হয়েছে। কোডও হয়েছে। জি তাহলে কি পড়াবো আপনাদের, সবই তো হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে বুলিয়ান অ্যালজেব্রাটা হালকা একটু কয়েক মিনিট, 5 মিনিটে এটা শিখে ফেলবেন আর কি। বুলিয়ান অ্যালজেব্রা, বিজ্ঞানী জর্জ বুল এটা 1854 সালে সর্বপ্রথম এটা ধারণা যখন দেন, তিনি মানুষের কাছে হাসির একটা পাত্র হিসাবে পরিচিত হন। তিনি যুক্তি এবং গণিতের মধ্যে একটা অদ্ভুত সম্পর্কের কথা বলেন। তিনি বলেন এই অ্যালজেব্রার মাধ্যমে আধুনিক কম্পিউটার চলবে। তো লোকজন হাসাহাসি করতেছিল কিভাবে যুক্তি আর ম্যাথের সম্পর্কটা এক হয়। তো মোটামুটি তার এই ধারণাটা দেওয়ার পর 1945 সালের দিকে তার এই ধারণাটা বাস্তবায়ন হয়, বাস্তবে রূপ নেই। ততদিনে কিন্তু তিনি ছিলেন না। তাহলে প্রায় 100 বছর পর, তার ধারণা দেওয়ার প্রায় 100 বছর পরে এসে তার ধারণাটা সঠিক বলে প্রমাণিত হয়। ততদিন মানুষটা বেঁচে ছিলেন না। তো এতদিনের মধ্যে তাকে আমরা কি বলি, মানে মারা যাওয়ার পরে এসে তাকে বলতেছি জিনিয়াস। হ্যাঁ, আমরাও মারা গেলে সবাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বলবে যে একবারে অমায়িক ব্যবহার, ব্যক্তি অনেক জিনিয়াস ভালো একটা ছিল। ছেলে, অনেক মেধাবী, হ্যাঁ এগুলো বলবে। কিন্তু বেঁচে আছেন, এখন আপনাকে এগুলো বলার টাইম নেই, সবাই বাঁশ দেওয়ার জন্য রেডি। জি স্যার। তো এই হচ্ছে ঘটনা। তাহলে বুলিয়ান লজিকের ধারণা কত সালে দেওয়া হয়? 1854। 1854 সালে, সালটা একটু মনে রাখবেন, জর্জ বুল। ওকে, এখন আসি তিনি কি ধারণা দিয়েছিলেন যার কারণে মানুষটাকে পাগল ভাবতো। দেখেন আমরা অর অপারেশনে অর্থাৎ যোগের গেটে, এটা আবার রিলেশনাল অপারেটরও বলা হয়। আর রিলেশন তো বুঝি তাই না, গতদিন বুঝাইছিলাম রিলেশনাল অপারেটর। তো এই রিলেশনাল অপারেটরে যদি 0 + 0 = কি হবে বলেন, আপনারা বলতে থাকেন। 0 + 1 = কি হবে? 1 + 0 কি হবে? আর 1 + 1 = কি হবে? কোথায় কি বসবে? 0 যোগ 0 4 সমান 1, 0 + 0 = 0। 0 1 1। তাহলে এখানে হবে 0 1 1, আর এখানে কি 2, 0 স্যার, 1। এখানে 1 বসবে, কারণ 1 + 1 = 1। এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। ওকে, যুক্তিক রিলেশনাল গেট। যেমন রোমিও প্লাস জুলিয়েট ইকুয়াল মৃত্যু, হ্যাঁ, শিরি ফরাদ লাইলি মজনু ইকুয়াল মৃত্যু, এরকম আর কি। ওরা 1 + 1 এই সম্পর্কে ছিল, দুটি দেহ এক প্রাণ। হ্যাঁ, 1 আর 1 দুটি আলাদা দেহ আর এক প্রাণ হিসাবে ছিল, এই জন্য ওরা মারা গেছে। তাহলে এটা হচ্ছে লজিক্যাল রিলেশনাল অপারেটরের মধ্যে পড়ছে, আর এটা সাধারণ যোগের নিয়মেই 3টা পড়ছে। তো তিনি এখানে এসে ভ্যারিয়েবল কনসেপ্টটা দাঁড় করান। ভ্যারিয়েবল মানে কি? যার মান ভ্যারি করে, যার মান ভ্যারি করে সেটাই ভ্যারিয়েবল। যদি আমরা ভ্যারিয়েবলটাকে আরেকটু মানে গভীরে দিই, তাহলে এক্স ওয়াই এ বি সি ক খ গ ঘ জরিনা সকিনা, এগুলো এক একটা ভ্যারিয়েবল, এদের মান বিভিন্ন সময় বিভিন্ন রকমের হতে পারে। তো তিনি বললেন যে একটা ভ্যারিয়েবলের মান যদি 1 হয়, তাহলে এই ভ্যারিয়েবলের উপরে নট সাইন দিলে এটা 0 হয়ে যাবে। তো এটা চেঞ্জ হতে পারে। যদি এ নট এর মান 1 হয়, তাহলে এ এর মান 0। তার মানে দুইটা হতে পারে, এর মান একই সময়ে হয় 1 হতে পারে অথবা 0 হতে পারে। আর উপরে যে বার সাইনটা, এটা আমরা পড়ে আসছি, ম্যাথে পড়ে আসছি। তো এটা হচ্ছে কমপ্লিমেন্ট বা নট গেট, কমপ্লিমেন্ট বা
নট গেট। ঠিক আছে, কমপ্লিমেন্ট বা নট গেট। তাহলে এ সমান সমান 1 হলে এ নট ইকুয়াল কি হবে? 0 0। আবার এ নট ইকুয়াল 1 হলে এ সমান 0 0। তাহলে এটা সবসময় একটু এক্সচেঞ্জ হতে পারে। তার মানে এখন জরিনা ইকুয়াল 1, তাহলে জরিনা নট ইকুয়াল কি হবে? 0 উপরে বার চলে গেল। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, যদি উপরে জোড়া সংখ্যক নট থাকে, এই জোড়া সংখ্যক নট কেটে যায়, কেটে এ মানে হচ্ছে 1। আবার যদি 3টা থাকে তাহলে এক জোড়া কেটে যাবে, বেজোড় সংখ্যক একটা থাকবে, তার মানে এটা 0 হবে। বুঝতে পারছি? তাহলে বলেন তো যে এক্স এর উপরে 683টা নট সাইন আছে, এর মান কত হবে? 0 হবে শিওর? কারণ এটা কি? নেগেটিভ নট হ্যাঁ, এটা হচ্ছে বেজোড় সংখ্যা, তাই না? বেজোড় সংখ্যা হলে এখানে এটা আসবে। তো বেজোড় সংখ্যা তো আমরা বুঝলাম। এখন তাহলে আমরা এই ভ্যারিয়েবলটা এখানেই দিই এ নট, তার মানে 0। আবার প্লাস 0 ইকুয়াল কি হবে? আবার এ নট প্লাস 1 সমান সমান কি হবে? এ প্লাস 0 একবার দেওয়া আছে, এটা আবার দিব না, না দিয়ে এখানে ভ্যারিয়েবলটা দিই এ নট। এরপর এ প্লাস এ সমান সমান কি হবে? দেখেন তো কোথায় কি বসবে। স্যার 0111। অন্যদের কি অবস্থা? তার প্রথমটা 0, বাকিগুলো সব 1। ওকে, এখন আপনাকে বলি, দেখেন এখানে 0 আর এটা কি? এ নট। এ নটের মান আপনি স্পেসিফিক ভাবে কি বলতে পারবেন? এ নটের মান এখানে তো দেওয়া নাই, এ নটের মান কি হবে? আমি এখন যদি বলে দিই এ নটের মান 1, তাহলে এখানে আউটপুটে কি বসবে বলেন? এ 1 নটের মান, 1 হ্যাঁ, হবে তাহলে কি হবে? এখানে 1 হবে। আগে কি ছিল বলেন তো? আগে কি বলছিলেন? আগে 0। স্যার যদি 0। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে দেওয়া থাকলে তো আমরা ইজিলি বুঝলাম, কিন্তু সবসময় প্রশ্নে উল্লেখ থাকবে না। সবসময় প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকবে না যে এটার মান এত এবং এত হলে নিচের কোন বুলিয়ান লজিকটি সঠিক। ওকে, না দেওয়া থাকলে কি হবে? না দেওয়া, ধরেন এটার মান দেওয়া নাই, তাহলে এটার মান দুটোই হতে পারে, 0 হতে পারে, আবার কি হতে পারে? 1 হতে পারে তাহলে আপনি দেখেন, আপনি ভালো মানুষ, এখানে 0 ধরে নিলেন, তাহলে এখানে আনসার কি বসবে? 0 আর এক্সামিনার এটা 1 ধরে করছে, তাহলে এখানে আনসার কি আসবে? স্যার আপনার এটা বন্ধ হয়ে যাচ্ছে, এবার চালু হচ্ছে কেন স্ক্রিনটা? স্যার যে কথা বলছি ওনারটা আসছে বুঝতেছেন আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এটা স্পটলাইট করা হয়নি। এখন সমস্যা হবে না, হ্যাঁ, এখন কথা বলেন। তো তাহলে আপনি ভালো মানুষ 0 ধরে ধরলে 0 হবে, আর 1 ধরে এক্সামিনার ধরলে 1 হবে, তাহলে কি এখানে আনসার ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকবে না? স্যার তাহলে কোন এমন কাজ করলে এক্সামিনার যেটাই ধরুক আনসার সেটাই হবে? দেখেন তো, আসলে মানটা ভ্যারি করতেছে কার উপর? রেজাল্ট কার উপর ডিপেন্ড করতেছে? এ এর উপরে। নটের উপর। এ নটের না? তাহলে এখানেও আপনি এ নট বসায় দেন, তাহলে ঝামেলা শেষ। যে আপনার এ নটের যা মান দরকার তাই নেন, ওই পাশে আনসার তাই হবে। 0 বসালে ওই পাশে 0, আবার এই পাশে 1 বসালে ওই পাশে 1। এখন কি বুঝাইতে পারছি? স্যার আরেকবার বলেন, ওটা তখন কনসেন্ট্রেশনটা একটু নষ্ট হয়ে গেছিল আপনার ভিডিওটা তো। বলতেছি এখানে মানটা ডিপেন্ড করতেছে এ নটের উপরে। এ নটের মান যদি 0 দেন, আউটপুটে 0 আসবে। এ নটের মান যদি 1 দেওয়া হয় তাহলে মান আসবে 1। হ্যাঁ, এই জন্য কার উপর ডিপেন্ড করতেছে?
নট এ। হ্যাঁ এ নট এর, তাই আউটপুটে অর্থাৎ উত্তরেও কি হবে A node. এ নট, তাহলে আর ঝামেলা হইলো না, এক্সামিনারে যা ইচ্ছা তাই ধরুক। এখন নিচে 2 নম্বর দেখেন, এ নট প্লাস 1 ইকুয়াল কি বসবে? এটা স্যার মেবি 1 এটা স্যার, এটা জিরো যদি হয় তারপর One ই হবে। 1 হবে, আর 1 হলেও 1 হবে, তাহলে এখানে 1 অ্যান্সার হবে স্যার। হ্যাঁ ভেরি গুড, তাহলে এখানে এ নট এর মানের উপর কি ডিপেন্ড করতেছে? নির্ভর করে না স্যার, না না স্যার, স্যার। অবশ্যই নির্ভর ডিপেন্ড করতেছে। করতেছে না, এটা অবশ্যই ডিপেন্ড করতেছে 1 এর উপর। 1 থাকার কারণে এখানে আনসার যেটাই, এটাতে যাই বসুক না কেন উত্তর তাই হবে। এই জন্য আমরা এটা লিখবো না, এটার উপর ডিপেন্ড করতেছে, এটা বসাবো। এখন দেখেন এখানে কি হবে, এ প্লাস এ নট ইকুয়াল স্যার এখানে এটা মেবি নট স্যার A হবে। নট এর উপর নির্ভর করতেছে না। না। দেখেন এখানে কিসের উপর নির্ভর করতেছে, তার আগে একটা জিনিস দেখেন, এই দুটার মান যেটাই বসাক না কেন উত্তরে 1 হবে। জি স্যার। দেখেন এর মান 1 হলে এ নট 0 হবে, আবার এ নট 1 হলে এ 0 হবে। তার মানে একটা 1 আসলে আউটপুটে কি গেইন করবে? 1। 1। এখন 4 নম্বরে কি হবে বলেন তো? ও স্যার বুঝতে পারছি, এর মান যদি জিরো হয় তাহলে নট এর মান 1 হবে, হুম, আর যদি এর মান যদি 1 হয় তাহলে নট 1 এর মান 0 হবে, মানে উল্টা উল্টি হলে তো মান 1 হবে। হ্যাঁ হ্যাঁ, 4 এই যে নম্বর স্যার উল্টা 0 উল্টি, উল্টা উল্টি, এখানে একটা উল্টা উল্টি, এখানে একটা উল্টা উল্টি। 4 নম্বরে 0 হবে স্যার। হ্যাঁ 4 নম্বরে কি হবে? এই 4 0 নম্বর হবে। 0 কেমনে? এ হবে এ স্যার, এ হবে হবে। স্যার, এ। হ্যাঁ 1 1 এখানে, স্যার। এখানে কি 2a রাইট? জি স্যার। 2a, না স্যার, না স্যার, শুধু এ 1 হবে। অনলি এই এ। দুটি এ। দেহ কি দুই প্রাণ বলছিলাম? এক প্রাণ। এক প্রাণ, তাহলে এখানে কি হবে? এ, এখান থেকে কোশ্চেন হবে, নিচের কোন বুলিয়ান লজিকটি সঠিক? নিচের কোন বুলিয়ান লজিকটি সঠিক নয়? এখানে যোগের জন্য 4টা নিয়ম আছে, এখানে 4 রুলস যোগের জন্য এটা। এখন আমরা গুণের জন্য যাই, গুণের জন্য এন্ড এর জন্য দেখি, এন্ড অর গুণ। গুণের জন্য কি হবে আপনারা করেন, 0 0 ইন্টু 0 ইকুয়াল হোয়াট, 0 ইন্টু 1 ইকুয়াল হোয়াট, 1 ইন্টু 0 ইকুয়াল হোয়াট, আর 1 ইন্টু 1 ইকুয়াল হোয়াট। কোথায় কি বসবে? শেষেরটা 1 হবে, বাকিগুলা 0 হবে। না স্যার, শুধু প্রথমটা 0 হবে আর বাকিগুলো সবগুলাই 1। না স্যার 100% তো হাই, এই 0 দিয়ে গুণ করলে কি 0 হয় না 1 হয়? 0 0 দিয়ে যাকেই গুণ করেন কি হবে? 0 ও স্যার, তাহলে সবগুলাই 0, শেষেরটা 1। হ্যাঁ, তাহলে 0 দিয়ে গুণ করলে যেটা হয় 0 হবে। 0 দিয়ে ভাগ করলে কি হয় বলেন তো? 0 দিয়ে ভাগ অনির্ণয় করলে হয়, 0 দিয়ে অনির্ণয়। ভাগ করলে অসীম। ইনফিনিটি আসে। 0-র পাওয়ার দেখেন, পাওয়ার অফ 0। আচ্ছা, তো এইখানে কেবলমাত্র 1 বসলো, বাকিগুলো 0। তো এখন ভ্যারিয়েবল কনসেপ্টে দিই, আপনারা আনসার দেওয়ার চেষ্টা করবেন। এ নট ইন্টু 0 ইকুয়াল হোয়াট, এ নট ইন্টু 1 ইকুয়াল হোয়াট, এ ইন্টু 0, সরি 0টা একবার দেওয়াই আছে, এ নট আর এ ইন্টু এ ইকুয়াল হোয়াট। দেখেন কোনটায় কোথায় বসে। স্যার উপরে আপনারা তো কমেন্ট 0, কমেন্ট করেন তো দেখি, কমেন্ট করেন, উপরে কমেন্ট করেন, 0 হবে, 1 2 এভাবে কমেন্ট করেন দেখি। তারপরেরটাতে 0 হতে পারে, 1 ও হতে পারে, তারপরেরটাতে 0 হতে পারে, এ হতে পারে, তারপরেরটাতে 1। স্যার কখন আসছি?
হ্যাঁ 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 চল হ্যাঁ আনসার কি হয়েছে ভাই? কই সবাই কমেন্ট করতে বললাম। হ্যাঁ আর নিচেরটা শুধু 1 হবে, বাকি সবগুলো 0 হবে। এই 1 0 না, ভ্যারিয়েবলও তো হতে পারে। স্যার এক স্যার নাম্বারটা ওটা 0 হবে, 2 নাম্বারটা এ নট নট হবে। মাইনাসের উপর ডিপেন্ড করে স্যার। হুম তাহলে এখানে এখানে কার উপর ডিপেন্ড করতেছে? কার উপর ডিপেন্ড করতেছে না, জিরো হওয়ার জিরো কারণে এখানে যাই মান আসুক আনসার উইল বি 0 জিরো। জিরো। আর এখানে এখানে হবে, এটার স্যার। উপর ডিপেন্ড করতেছে, তাই না? নট এর উপর নির্ভর করে হ্যাঁ এটা যদি 1 আসে আউটপুট 1, আর 0 আসলে আবার আউটপুট 0। জিরো জিরো। তার মানে এখানে ডিপেন্ড করতেছে, যার কারণে এটা এ নট। আর এখানে কি হচ্ছে, এটার মান যদি 1 আসে এটার মান 0, আর এটা 0 আসলে এটা 1। তার মানে একটা 0 আসলেই আউটপুটে কি বসবে? 0 জিরো। আর এখানে 1 ইন্টু 1 হতে পারে, 0 ইন্টু 0 হতে পারে। তাহলে টোটাল ডিপেন্ড করতেছে কার উপরে? এর উপর। এর উপর। এখানে আনসার উইল বি এ। কনসেপ্ট ক্লিয়ার? Yes, sir. ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 4টা রুলস আছে, 4 রুলস। তাহলে আগে 4 আর পরে 4, যোগের জন্য 4টা, গুণের জন্য 4টা, টোটাল কয়টা নিয়ম? 8টা। 8টা। তাহলে বুলিয়ান থিওরাম বা লজিক কয়টি? 8টি। 8টি মনে থাকবে? Yes, sir. আচ্ছা দেখি মাল্টিপল ভ্যারিয়েবলের ক্ষেত্রে আপনারা আনসার করতে পারেন কিনা। অনেকগুলো ভ্যারিয়েবল। কি ম্যাডাম? দেখেন তো এখানে আনসার কি বসবে, 0 আর 1 কি বসবে? আচ্ছা এখানে এটা ডি নট। কি হবে ভাইয়া? তাহলে বি এর মান, বি এর উপরে নট নাই, যার কারণে আপনি যদি 1 ধরেন তাহলে ডি নট 0 ধরতে হবে, মানে উল্টায় ধরতে হবে। তাহলে প্রথমে আমরা বি এর মান 1 ধরি, তাহলে এটা 1 প্লাস এটা 0 হয়ে যাবে, 0 ইন্টু 1। এখন দেখেন 1 ইন্টু 1 এখানে 1 প্লাস 0 ইন্টু 1 এখানে 0 সমান সমান কি বসবে? 1। আবার আমরা যদি এটার মান 0 ধরি, 0 ইন্টু 0 প্লাস ডি নট 1 ইন্টু 1, তাহলে এখানে 1 পাবো আর এখানে 0 পাবো। তাহলেও এখানে ফলাফল কি আসবে বলেন তো? যেভাবেই যান না কেন আউটপুটে কি গেইন করবেন? বুঝি নাই। বুঝেন নাই? স্যার ডি নট 0 1 বুঝলাম না, কি এটা কি ফিক্স থাকে কিভাবে? দেখেন এই যে বি সি ডি এগুলো ভ্যারিয়েবল না? যে কোন ভ্যারিয়েবলের মান যদি 1 ধরেন তাহলে নট থাকলে সেটার মান কি হয়? 0 তাহলে দেখেন বি, বি এর উপরে নট নাই, তাই জন্য এটা আপনি 1 ধরলেন। সি এর উপর নট নাই, এই জন্য 1। এখন ডি নট, তাহলে ওটার মান কি 1 ধরা যাবে না 0? উল্টায় ধরতে হবে না? বুঝতে পারছি? জি স্যার। তাহলে ডি নট এর মান 0, আর ওই পাশে তো 1 আছে। আবার দেখেন বি সি এগুলো যদি মান 0 ধরেন তাহলে ডি নট এর মান কি হবে? 0। তাহলে ওটা উল্টায় ধরতে হবে 1। তাহলে যেইভাবেই আপনি সলভ করেন না কেন আনসার শেষে কি আসবে? 1। তাহলে এই ফর্মুলা উত্তর কত আসবে?
ওয়ান ফর্মুলারে আনসার কত আসবে? ওয়ান 1 আসবে। ওকে, এখান থেকে কোশ্চেন এভাবে যে কোনটি সঠিক কোনটি সঠিক নয়। দেখি আর একটা দিয়ে দেখি আপনারা পারেন কিনা, সঠিক আর সঠিক নয়। দেখেন তো এই পক্ষ আর ওই পক্ষ সমান কিনা, এই পক্ষ ওই পক্ষ সমান কিনা। থ্যাংক ইউ। জি স্যার সমান। সমান হবে। জি স্যার। আর আর এইখানে দেখেন এটা যদি এন্ড গেট হয়, এটা কি গেট? আর অর গেট, অপোজিট। এখন এইখানে দেখেন আরেকটা, আচ্ছা এক্সচেঞ্জ করে দিই। দেখেন তো এখন কি সমান এই পক্ষ ওই পক্ষ? জি স্যার সমান। কারো কোনো ডাউট আছে? আমি বুঝি না। বুঝেন না? না, বুলিয়ান লজিকটা বুঝছিলেন? জি স্যার। তাহলে এটা সমান, বুঝতেছেন না কেন? এটা সমান কিভাবে? এই যে এটার মান কত, যদি 1 ধরেন তাহলে বা 0 হবে, ধরেন, তাহলে এর মান কি হবে? ওয়ান হবে। 1 হবে, তাই তো? জি, এখন দেখেন এখানে এই যে এটার উপরে নট আছে, তাহলে নট থাকলে মান কি হয়? জি, 0। এটা তাহলে 0 ইন্টু 0 ইন্টু 0, তিনটা 0 গুণ করলে কি হয়? একটা জিরো। 0। এখন এখানে আসেন, এটার মান, এটার মান কি হবে বলেন? এটার উপরে নট আছে, ওটা পরে। এখন শুধু এইটুকুর মান কত? 1 প্লাস 1 প্লাস 1, এই তিনটার, আর উপরে তিনটার উপরেই হোল স্যার, বার আছে। আর ভেরিয়েবল তিনটা, সবার মান কি সমান ধরতে হবে আমার? হ্যাঁ সকল ভেরিয়েবলের মান কি সমান ধরতে হবে? হ্যাঁ, সকল ভ্যারিয়েবলের মান তো একই, খালি নট আছে আর নট নাই। মানে আমি এ এ ওয়ান ধরলে বি আমাকে ওয়ান ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব একই। তাহলে তিনটা 1 যোগ করলে একটা 1, উপরে নট দিলে এটা উল্টে যাবে, উল্টে যায় কি হয়ে যাবে? 0। তাহলে এই পাশে 0, এই পাশেও 0, কি সমান না? জি স্যার। এখন কি এটা বুঝাই দিতে হবে এটা? না স্যার, বুঝছেন? এই যে এই দুইটা, একটা জিনিস খেয়াল রাখবেন, এটা অর, আর এই সমান সমানের ওই পাশে এন্ড। আবার এইখানে আপনি দেখেন এই পাশে এন্ড হইছে, আর সমান সমানের ওই পাশে অর হইছে। হ্যাঁ, এরকম এই দুইটা যে ইকুয়েশন আপনি দেখলেন, এই দুইটা কি বুলিয়ান লজিক থেকে আসছে কি আসে নাই? জি আসছে, বললাম বুলিয়ান লজিক থেকে আসছে। এটা পরবর্তীতে আরেকজন মনীষী এই কাজটা করছে, ওনার নাম হচ্ছে ডি মর্গান। তাহলে ডি মর্গানস ল কয়টি ভাই? ডি মর্গানস ল কয়টি? দুইটি। কোনটি ডি মর্গানস ল, কোনটি ডি মর্গানস ল নয়, এটা কি পারা যাবে? জি স্যার। ওকে, ভেরি গুড। বলেন, কারো কোনো কোশ্চেন? জি স্যার। বলেন। স্যার, এ কে যদি আমরা 1 ধরি, বি কে 0, এইভাবে ধরলে কি ভুল হবে? করা যাবে না? দেখেন তাও সেম আসবে। করেছেন? স্যার একটা করছিলাম, কিন্তু অ্যান্সার একটা 0 হয়ে গেছে আর একটা 1 হয়ে গেছে। হুম, কোনটা কি করছেন আল্লাহ জানে। স্যার উপরেরটা। উপরেরটা কোনটা 1 ধরছেন?
স্যার ওই যে বি সি ছিল না একটাকে জিরো, স্যার এটা না উপরেরটা, এটা না তার উপরেরটা একদম প্রথমে এটা যেটা করলেন। জি এটা স্যার, এটা জি স্যার। এইটার মান 1 ধরে যদি করি, দুটাই 1 প্লাস, আর এটার মান তাহলে 0 হয়ে যাবে, 0 ইন্টু 1। তাহলে এইখানে 0 আর 1 গুণ করলে কত হয়? স্যার আমরা জিরো। এই জায়গায় যদি ডি এর মান 1 ধরি, হ্যাঁ, হ্যাঁ, এর মান 1 ধরলে 0 হয়। আর যদি আমরা 0 ধরি তাহলে 1 হয়ে যায় না? বলেন, আবার বলেন। ডি এর হ্যাঁ নট আছে তো স্যার, ডি যদি আমরা 0 ধরি তাহলে ডি এর মান তো নট হলে 1 হয়ে যাবে। এই ডি এর মান কত ধরছেন আপনি? 0 ধরলাম স্যার। ডি এর মান 0 ধরছেন, তাহলে ডি নট মানে কি? 1। তো 1 ধরে তো উপরে করছি, তাহলে এইটার মান 1 ধরছি তো একবার, এটা 1 হলে তাহলে এটা কি হয়ে যাবে? এটার কি উপরে নট আছে? না স্যার। না থাকলে এটা হয়ে যাবে না? স্যার ডি এর মান যদি 1 ধরি তাহলে ডি প্রাইম হওয়ার কারণে 0 হয়ে যাবে না? কি এক বিপদ, দুই ভাবেই তো করলাম। আরে বাইরে, এই যে ডি এর নট, ডি এর মান কি ধরছেন? 1। ডি এর মান 1 ধরছেন, তাহলে ডি নট ইকুয়াল কি? 0। 0। 0, তাই তো? এখন এখানে কি ধরছি বলেন, এখানে কি 0 ধরছি না? জি। তাহলে এগুলোর উপরে কি প্রাইম বা নট এগুলো আছে? নাই স্যার। সেজন্য না নাই, থাকলে সেজন্য 1 1 হয়ে বলা গেল হয়েছে। না? তাহলে এখানে তাহলে বিসি এর ভ্যালু কি ডি এর উপরে নির্ভর করে, বা বিসি কে কি ধরতেছি আরে সেটার সব উপরে ডি এর ভ্যালুর মান ভ্যালু? তো একই, যত ভ্যারিয়েবল আছে সবার মান হয় 0 হবে অথবা 1 হবে। ডিজিটাল ইলেকট্রনিক্সে অর্থাৎ কম্পিউটার বলতেছি যে বাইনারি নাম্বার ছাড়া আর কিছু বুঝে? স্যার বলতেছি যে বি সি ডি আলাদা আলাদা ভাবে ভ্যালু নিলে হবে না, নাকি বিসি যেটা নিব তার উপরে ডি এর ভ্যালু নির্ভর করবে? তাহলে কম্পিউটার মনে হয় 50টা ভ্যালু নিয়ে কাজ করে। স্যার এখানে কম্পিউটার নিচে যে কম ডি কম মর্গানস লতে এবিসি এর ভ্যালু আলাদা আলাদা নিলাম, কই সেই জায়গায় আলাদা তো আলাদা বিসি। নিলাম? এই আলাদা আলাদা কই নিছি? এ তো বিশাল জরিমানা হবে, এখানে কই আলাদা আলাদা নিছি? এইখানকার এবিসি এই এটা তো আমরা। সম্পূর্ণটার মান, এই দেখেন এখানে, এই সম্পূর্ণটার মান 0, এটার উপরে যদি এটা এটা হয়, দেখেন এই যে এইটা নট থাকলে 0, তার মানে এই সম্পূর্ণটার মান 0, তাহলে এই সম্পূর্ণটার মান 0, এই সম্পূর্ণটার মান 0, জি আর স্যার, বুঝছি শুধু স্যার। এর মান কি 1, এটার মান 1 প্লাস এটার মানও 1 প্লাস 1 উপরে হোল নট। তাহলে সবগুলো 1 যোগ করলে একটা 1, একটা নটের মানে 1 এর উপর নট থাকলে সেটা কি হয়ে যাবে বলেন তো? 0। 0 হয়ে যাবে। তাহলে দেখেন এখানে 0 আর এখানেও 0, দুই পক্ষ সমান না? এখানে আলাদা আলাদা মান কই নিছি আমি? জি স্যার, বুঝছি যে ভেরিয়েবল সবগুলোর মান সেম নিতে হবে আর কি, 1 ধরলে 1, 0 ধরলে 0। গত গত ক্লাসে বলেছিলাম না কম্পিউটার কি পদ্ধতিতে চলে? স্যার এই সবগুলোরে 0 ধরলাম, এটারে সবগুলোরে 1 ধরলাম, তাই এখন 0 আর সবগুলো সবগুলো 0 ধরতে হবে, 1 ধরলাম। হ্যাঁ, মানে জি স্যার, যদি এই পাশে আমি এবিসি এর 0 ধরি, সেম ওই পাশেও তো 0 ধরতে হবে আমার, 1 ধরলে তো আর হবে না না নাকি? না, আপনি সব সময় বিপরীত ধরবেন, ভ্যালুগুলোর দিকে খেয়াল রাখবেন। এখন বুঝছেন কি না? না স্যার, একটু কনফিউশন আছেই তো। স্যার আমি একটু বলবো। না, খেলারে 5টার কথা বলি, খেলা চাই আমি বুঝছি কষ্ট হয়ে গেল মেলা দূর কোন জায়গায় ওই যে তরকারি মরকারি আছে বাসা ভাড়া নিবার ছিলাম মাইক অফ করে কথা বলে। আমি কি করতে হয় আলি গোরস্থানের দিক আরে কোনো ব্যাপার না। এই ম্যাডাম বলেন তো, নাই ট্যাংরা না
ট্যাঙ্ক দিলাম তুমি মিষ্টি স্যার আমি বলতেছিলাম যে মানে এ সমান যদি আমরা 1 ধরি, বি সমান 0 ধরি, আবার সি সমান 1 ধরলাম, এইভাবে করলে কি হবে নাকি সব না না, ভেরিয়েবলের মান? এই সব ভ্যারিয়েবলের এক, খালি একটা জিনিস মনে রাখবেন, এখানে উপরে নট থাকলে মান যেটা হবে নট ছাড়াটার সেটার উল্টা হবে, হয় একটা 0 বসবে আর একটাতে 1, এছাড়া আর আপনি বসাইতে পারবেন না ইচ্ছা মতো, যে এর মান একটা বসাইলেন, বির মান একটা বসাইলেন, ডি এর মান একটা বসাইলেন। জি স্যার, তার মানে হচ্ছে আমি এবিসি 1 ধরলে 1 ধরবো আর 0 ধরলে 0 ধরবো, সব হ্যাঁ সেম। হ্যাঁ হ্যাঁ, আর জি স্যার, নটেরটা আসলে ওটার সেম। জি স্যার, এবার স্যার বুঝছি। ডি মর্গানস লতে যে কোনো ভ্যালু ধরলেই তো ইয়েটা সমীকরণ থাকে, সমান থাকে। হ্যাঁ, ও তো বললামই তো, হয় 0 ধরেন না হলে 1 ধরেন। এ বি সি যে কোনোটা ধরলেই তো সমান থাকে, কিন্তু উপরেরটা তো সমান থাকতেছে না, এই জায়গায় না, কনফিউশন। আবার যে কোনোটা যে কোনো ধরবেন কেন, এটা কি ইচ্ছা মতো খেলা পাইছেন? এটা ধরা যায় তো, না, সমীকরণ ধরলে তো হবে না, সমান এটা থাকতেছে। ধরলে মিলবে না, ধরলে মিলবে না। এখানে বার আর বার ছাড়া কল্পনা করেন, ঠিক আছে? এখনো কারো সমস্যা আছে? না স্যার। ঠিক আছে, এটাই হচ্ছে বুলিয়ান লজিক বা বুলিয়ান থিওরাম। ওকে, তাহলে এখন বলেন কোন টপিক সম্পর্কে আপনারা একটু জানতে আগ্রহী? স্যার কম্পিউটার সফটওয়্যার এন্ড প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি জানা যেত। সফটওয়্যার আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই যে আর স্যার বেসিক নেটওয়ার্ক এন্ড অ্যাডভান্স নেটওয়ার্ক তো একবারে কেমনি এতগুলা আপনি স্যার বুঝছেন? স্যার একটা তাহলে দেন আজকে, আবার পরবর্তীতে আবার হবে। তো কোনটার ধারণা নিতে যাচ্ছেন? স্যার ওই কম্পিউটার সফটওয়্যার এন্ড প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ লেকচার স্যার 2। ওইটা আমারও সমস্যা, ওইটা পড়ালে কি সুবিধা হতো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জি স্যার, লেকচার 2 স্যার। তো সফটওয়্যার বুঝেন? সফটওয়্যার, জি স্যার। সফটওয়্যার কি? সফটওয়্যারটা কি বলেন তো? সেট অফ ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন। তাহলে সেট অফ ইনস্ট্রাকশন কে কি বলে? সফটওয়্যার। সফটওয়্যার বা একগুচ্ছ নির্দেশনার সমষ্টি, যা লজিক্যাল কম্পোনেন্ট বা প্রাণ নামে পরিচিত। তাহলে কম্পিউটার কোনটি ছাড়া অচল? সফটওয়্যার। সফটওয়্যার ছাড়া চলবে? না স্যার। এই যে ইনস্ট্রাকশন জিনিসটা, ইনস্ট্রাকশন বলতে আমরা সাধারণত কি বুঝি বলেন তো? কাউরে একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, দিক দিক নির্দেশনা দেওয়া স্যার, যে কিভাবে চলবে, কাজ করবে কিভাবে। যে এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, এরকম ভাবে বোঝানো, তাই তো? কি, তাই না? জি স্যার। একটার পর একটা, একটার পর একটা বোঝানো। এই একটার পর একটা, একটার পর একটা যে বোঝাচ্ছেন, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ ধারণা। তাহলে এই ইনস্ট্রাকশনটা কি? স্টেপ বাই স্টেপ ডিসক্রিপশন or program।
তাহলে স্টেপ বাই স্টেপ ডিসক্রিপশন বা প্রোগ্রাম এটাকেই কি বলতেছে? সফটওয়্যার। ইনস্ট্রাকশন বলতেছে, ঠিক আছে। আর সুন্দর এটার একটা নাম আছে, এটাকে বলে অ্যালগোরিদম। এটা বাংলাদেশ ব্যাংক এডি 23-এ আসা। হ্যাঁ, তাহলে স্টেপ বাই স্টেপ ডিসক্রিপশন অর প্রোগ্রামকে কি বলে? ইনস্ট্রাকশন। অ্যালগোরিদম। অ্যালগোরিদম বলে। এ পর্যন্ত লেখা হয়েছে? জি স্যার। তাহলে স্টেপ বাই স্টেপ যে ইনস্ট্রাকশন গুলো দিলেন সেগুলো সব কি? অ্যালগোরিদম। এই অ্যালগোরিদম এই অ্যালগোরিদমকে যখন আপনি কোডিং এ লিখবেন তখন সেটা হবে সফটওয়্যার অথবা প্রোগ্রাম। তাহলে অ্যালগোরিদমকে কোডিং করলে কি হবে? সফটওয়্যার বা প্রোগ্রাম। হ্যাঁ, এই যে কোডিং করলেন এখানেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপার স্যাপার, যে আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করবেন। এ পর্যন্ত কারো অসুবিধা আছে? না স্যার। এই ভালোভাবে দেখেন। না স্যার, কোনো সমস্যা নেই। অন্যদের? আচ্ছা, তাহলে প্রোগ্রামার সফটওয়্যারের মধ্যে কি পার্থক্য একটু হালকা একটু আইডিয়া দিই, পরীক্ষায় আসে। সফটওয়্যারটা কি? সফটওয়্যারটা আমরা ডেফিনেশন দেখছিলাম সেট অফ ইনস্ট্রাকশন, তার মানে ইনস্ট্রাকশন সেট, একটা নির্দেশনা না, অনেকগুলো নির্দেশনার সমষ্টি। আর প্রোগ্রাম বলতে শুধু ইনস্ট্রাকশন, মানে অনেকগুলো ইনস্ট্রাকশন না, শুধু একটা। আর এখানে কাজ কতগুলো থাকবে? কাজ একটা না, ইনস্ট্রাকশন অনেকগুলা, তার মানে কাজও অনেকগুলা। আর এখানে ইনস্ট্রাকশন একটা, তার মানে কাজও একটা। মোবাইলে যে অ্যাপস গুলো আমরা ব্যবহার করি এগুলো মূলত সবই টাস্ক। বুঝতে পারছি? স্যার টাস্ক মানে? টাস্ক মানে কাজ, টাস্ক মানে কাজ, বুঝতে পারছি? স্যার অ্যাকচুয়াল পার্থ করে ধরতে পারলাম না সফটওয়্যার এন্ড প্রোগ্রামের। সফটওয়্যারের ইনস্ট্রাকশন সেট বলা হয়েছিল। দেখেন সফটওয়্যারের ডেফিনেশন কি ছিল? ইনস্ট্রাকশন সেট দিয়ে দেখছি। এক তাহলে বিশেষ নির্দেশনা ইনস্ট্রাকশন দেওয়া মানে আছে। কি? আপনাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হলো, যাও বাজার করে নিয়ে চলে আসো। এখন এখানে বলছে বাজারের করতে যায় বিদ্যুৎ বিল দিয়া ওই দিক দিয়ে মোবাইল ফোন রিচার্জ করে তারপর বাজার করে নিয়ে আসতে। এখন কাজ কয়টা? অনেকগুলো, তিনটা আছে। তাহলে সেটা কি হয়েছে, সফটওয়্যার না প্রোগ্রাম? সফটওয়্যার। প্রোগ্রাম হলে কয়টা হতো? একটা।
এখন কি প্রোগ্রাম আর সফটওয়্যারের মধ্যে বেসিক পার্থক্যটা বুঝতে পারছি? জি স্যার, মানে ওটা এক বস্তু নিয়ে কাজ করবো আমি। হ্যাঁ, এখন দেখেন মোবাইল ফোনের যে অ্যাপস গুলো নিয়ে আপনি ব্যবহার করতেছেন, ওই অ্যাপস গুলো কি একটাই একাধিক কাজগুলো করে না একটাই? একটা প্রত্যেকটা আলাদা আলাদা কাজের জন্য ইউজ করা হয়। ওকে, Yes, sir. ঠিক আছে, ভেরি গুড। অ্যালগরিদম কাকে বলে ডেফিনেশনটা মনে আছে? অ্যালগরিদম তাহলে কি মনে রাখবেন? স্টেপ বাই Step description. এই স্টেপ বাই স্টেপ দেখলেই উত্তর করে ফেলবেন অ্যালগরিদম, বাকি কি আছে এটা বোঝার দরকার নাই। বা প্রোগ্রাম বা টাস্ক। ওকে, অ্যালগরিদম, বারবার অ্যালগরিদম লিখতেছি না। আচ্ছা, সংক্ষেপে লিখি, অ্যালগরিদমকে চিত্র বা ডায়াগ্রামে উপস্থাপন করাকে সুডোকোড বলে। তাহলে অ্যালগরিদম চিত্র বা ডায়াগ্রাম, এখানে খালি ডায়াগ্রাম মনে রাখবেন। অ্যালগরিদমকে ডায়াগ্রামে উপস্থাপন করলে কি হবে? সরি, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ডায়াগ্রাম বলছে, এখানে ফ্লো চার্ট হবে। হ্যাঁ, ডায়াগ্রাম বললে কি হবে? Process. ফ্লো চার্ট। তাহলে এখানে ডায়াগ্রাম, অ্যালগরিদম, উত্তর ফ্লো চার্ট হবে। এরপর আরেকটা ডেফিনেশন, অ্যালগরিদমকে স্বাভাবিক ভাষায় বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে উপস্থাপন করাকে সুডোকোড বলে। কয়েকটা ডেফিনেশন একটু লিখে রাখেন। কনসেপ্ট কি ক্লিয়ার? Yes, sir. স্যার এখানে স্বাভাবিক ভাষায় বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ যে ন্যাচারাল ভাষায়, স্বাভাবিক ভাষায় বলতে কি বোঝানো হয়েছে? যে যে কোনো ভাষা নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার যেটা স্বাভাবিক ভাষা সেটা। আর ওটা হলো চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হবে, ওটাকে ফ্লো চার্ট। হ্যাঁ, বলেন কনসেপ্ট কি? আগে আগে যেটা ভাবছিলেন সেটা ঠিক আছে?
জি স্যার, এটা বলছি সামনের দিকে। ঠিক আছে, তাহলে সুডোকোড আমরা অ্যালগোরিদম বুঝলাম, এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা একটু বুঝে আসি। হ্যাঁ, একটা সফটওয়্যার কিভাবে তৈরি হয় তার একটা স্বাভাবিক ধারণা দিই, যেহেতু আপনাদের বললেন এগুলোর একটু ধারণা দরকার, তো ধারণা দিই একটা সফটওয়্যার কিভাবে হয়। প্রথমে হচ্ছে আপনার সফটওয়্যার কেন দরকার, আপনার প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে। আপনি কোন কাজের জন্য সফটওয়্যারটা চাচ্ছেন, ধরেন একটা হোটেল বা একটা রেস্টুরেন্ট বা একটা একটা কোম্পানি, ছোটখাটো কোনো কোম্পানি আপনার আছে, সেই কোম্পানির জন্য একটা সফটওয়্যার চাচ্ছেন, তাহলে আপনার কি কি মানে সার্ভিস থাকবে, সেখানে কি কি সুযোগ সুবিধা দিতে চাচ্ছেন কাস্টমারদের, বা আপনার কি কি সুযোগ সুবিধা এখান থেকে পাবেন, এই জিনিসটাকে বলতেছে, প্রথমে যেইগুলো আপনি বের করলেন এইগুলোকে বলতেছে রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এটা কিউ, রিকোয়ারমেন্ট। তাহলে প্রথমে যে জিনিসটা থাকতেছে সেটা কি, রিকোয়ারমেন্ট। এর মধ্যে যত রকমের আপনার সমস্যা থাকবে সবগুলো এখানে লিখে ফেলবেন। এখন এই সমস্যাটা একটা সফটওয়্যার ফার্মকে দিতে হবে যে আমার এই এই সুযোগ সুবিধার জন্য এই এই সফটওয়্যার, মানে এই একটা সফটওয়্যার আমি বানাইতে যাচ্ছি। তখন এটা ওরা নিয়ে কি করবে, অ্যানালাইসিস করবে, এটা নিয়ে অ্যানালাইসিস করে গবেষণা করে রিকোয়ারমেন্ট ফাইনালাইজ করবে। কারণ আপনার সব চাহিদা সফটওয়্যারের মধ্যে কি করা যাবে না, যাবে না। তাহলে আপনি যা যা বলবেন সবগুলো কি এখানে ফাইন্ড আউট করা সম্ভব হবে? না স্যার, সব সবগুলা সফটওয়্যারে রূপান্তর করাও সম্ভব Possible হবে না, পসিবল হবে না। এই জন্য রিকোয়ারমেন্ট গুলাকে ফাইনালাইজ করার কি পড়ে, প্রয়োজন পড়ে। তো এই জন্য এখানে রিকোয়ারমেন্ট ফাইনালাইজ হবে, তার মানে আগে কি হবে, অ্যানালাইসিস। সেকেন্ড স্টেপ অ্যানালাইসিস, এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট ফাইনালাইজেশন, যে ফাইনালি এই রিকোয়ারমেন্ট গুলো সফটওয়্যারে থাকবে। তো এই রিকোয়ারমেন্ট ফাইনালাইজ করার পরে এটা চলে যাবে একটা ডিজাইন টিমের হাতে, ডিজাইন টিম যে এই সফটওয়্যারে ডিজাইন করবে। যেমন আর্কিটেক্টরা আপনার কি করবে, আপনার সবগুলো শুনে আর্কিটেকচারাল একটা ড্রয়িং করবে। হ্যাঁ, ওই ড্রয়িংটা করে কাকে পাঠাবে, রাজমিস্ত্রির কাছে, বুঝছেন? রাজমিস্ত্রি আছে না, জি স্যার। তাদেরকে বলবে এখানে কি কি থাকবে। প্রথমত এখানে থাকবে অ্যালগোরিদম, এখানে থাকবে অ্যালগোরিদম, তারপরে কি থাকবে, ফ্লো চ্যাট, এখানে কি থাকবে, সুডোকোড, এখানে বলে দেওয়া থাকবে যে অমুক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যদি সফটওয়্যারের কোডিং করা হয় তাহলে সফটওয়্যারটা অনেক ভালো হবে, সম্ভাব্য রেজাল্ট ডিজাইনের মধ্যে থাকবে।
ডিজাইনেই মূলত একটা প্রোগ্রামারের কাজ, এই ধাপটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রোগ্রামার করে থাকে। তাহলে প্রোগ্রামার কোন ধাপ করে এটা আপনারা বুঝে নিলেন যে কি হলো। এটা করার পরে পাঠায় দিবে ইমপ্লিমেন্টেশন সেকশনে, ইমপ্লিমেন্টেশন সেকশন। তো ইমপ্লিমেন্টেশনে যেটা হবে, এখানে একটা কোডার থাকবে যে কোডিং করবে। কোডার, কোডিং যে করতেছে সে হচ্ছে কোডার, ঠিক আছে? প্রোগ্রাম যে করে সে প্রোগ্রামার, আর যে কোডিং করে সে প্রোগ্রামার। তার মানে এখানে যে ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে ওই ল্যাঙ্গুয়েজটাই সে এখানে ইমপ্লিমেন্ট করবে। ইমপ্লিমেন্ট করে এটা কিন্তু ডিরেক্ট আপনার হাতে পাঠাবে না, এটা কিন্তু আবার পাঠায় দিবে মেইনটেনেন্স সেকশনে প্লাস হচ্ছে ডেভেলপমেন্টে। এটা আবার পাঠায় দিল আরেকটা জায়গায়, সেটা হচ্ছে ডেভেলপমেন্টে। সে দেখবে ভুল টুল আছে কিনা, সেও এগুলো দেখে ফাইনালি পাঠায় দিবে। যে কাস্টমারের হাতে গেলে একটা ঝামেলা হয়ে যেতে পারে, তাহলে তার আগে একবার কি করা উচিত, টেস্ট করা উচিত, তারপরে চলে যাবে মেইনটেনেন্স অর্থাৎ আপনার কাছে। এটাই আপনি এন্ড ইউজার আপনি ব্যবহার করবেন। সফটওয়্যারের ধাপগুলো কি বোঝা গেল? তাহলে সরাসরি, প্লিজ আরেকবার বলুন। তাহলে প্রথমে প্রবলেম গুলো বের করা, রাইট? তাহলে প্রবলেম বাইর করে সফটওয়্যার কোম্পানিতে, সফটওয়্যার কোম্পানিতে পাঠাইলেন। সফটওয়্যার কোম্পানি ওটাকে অ্যানালাইসিস করে রিকোয়ারমেন্ট ফাইনালাইজ করলো। এরপর আরেকটা টিমকে এটা দেওয়া হলো যে এই সফটওয়্যারের এই অ্যানালাইসিস রিপোর্টটা দিয়ে একটা ডিজাইন রেডি করেন। ওরা ডিজাইন করবে, ডিজাইনের মধ্যে অ্যালগোরিদম থাকবে, সুডোকোড থাকবে, ফ্লো চার্ট থাকবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা থাকবে, যেটা পাইথন দিয়ে করা যাবে কি সি প্রোগ্রামিং করতে হবে না সি প্লাস প্লাস করতে হবে না ভিজুয়াল বেসিক দিয়ে করতে হবে সেটা বলবে। এরপর ইমপ্লিমেন্টেশনে পাঠাবে যে ওই সি পাইথন ওটার এক্সপার্ট, ওটার কোডিংটা সে করবে। যা ওখানে দেওয়া আছে ওই চিত্রটা সে হুবহু কোডিং এর মাধ্যমে রূপান্তর করবে, সফটওয়্যারে রূপ দিবে। এরপর ডেভেলপমেন্টে পাঠাবে, ডেভেলপমেন্টে যতটুকু ভুল টুল আছে এগুলো দেখবে, দেখার পরে ফাইনালি টেস্টিং টিমের কাছে পাঠাবে যে সবগুলো মডিউল অ্যানালাইসিসে যা বলা আছে সবগুলো মডিউল ঠিকমতো কাজ করে কিনা। একটা ইউজার পাওয়ার পরে সবগুলো যখন হ্যান্ডেল করতে যাবে সবগুলো ঠিকমতো কাজ করে কিনা এটাকে প্রুভ করা। আর যদি কোনো ভুল থাকে আবার ডেভেলপমেন্ট সেকশনে চলে আসবে, ডেভেলপমেন্ট টিম আবার ইমপ্লিমেন্টেশনে নিয়ে আসবে, এরকম করে ব্যাক করবে আবার যদি অসুবিধা হয়। আর যদি টেস্টিং এ কোনো সমস্যা না থাকে মেইনটেনেন্সে পাঠাবে, অর্থাৎ আপনাকে ডেলিভারি দিয়ে দিবে। এই ডেলিভারির পরে আবার আপনার চাহিদা আরো বাড়তে পারে, তখন রিকোয়ারমেন্টে আবার যাবে, এরপর অ্যানালাইসিসে আবার ডিজাইন, আবার ইমপ্লিমেন্টেশন, আবার ডেভেলপমেন্ট, আবার টেস্টিং। এম স্যার ক্লিয়ার? এটা এসডিএলসি না? হ্যাঁ, এটা এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ স্যার সাইকেল। এটা তো মনে হয় 6টা ছিল, এই ডেভেলপমেন্টটা ছিল না, ইমপ্লিমেন্টেশনের পরে টেস্টিং ছিল। হ্যাঁ, এখন সমস্যা নাই, ওটাকে ভেঙে আরো কয়েকটা করা যাবে। আচ্ছা বইয়েও দেওয়া আছে, দেখবেন কোন মডিউলের কাজ সুন্দর করে দেওয়া আছে। স্যার ব্যাংক এগুলো আপনার এখান থেকে, বইতে স্যার আপনার বইতে এভাবে সাজানো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ দেওয়া আছে বিস্তারিত। এখন এই এসডিএলসি থেকে একটা ব্যাংকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এখানে ডি ডি ফর কি, মানে সফটওয়্যার ড্যাশ ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এই সফটওয়্যার ড্যাশ লাইফ সাইকেল, ডি ফর কি হবে, ডেভেলপমেন্ট। এই একটা কোশ্চেন ব্যাংকের সিনিয়র অফিসারে আসা। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, এই রিকোয়ারমেন্ট এটাকে বলে এসআরএস, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। পূর্ণরূপ লিখে দিই, অনেক সময় পরীক্ষায় আসে, সফটওয়্যার রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন এর ধাপ, ধাপ সমূহ 8টি। এই 8টি ধাপ পড়া লাগবে না, শুধু 8টি মনে রাখলেই হবে যে এটা ধাপ 8টি।
এসআরএস বুঝতে পারছেন? স্যার রিকোয়ারমেন্টের নাম কি SRS? হ্যাঁ হ্যাঁ, ওই রিকোয়ারমেন্টটাকে বলতেছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। স্পেসিফিকেশন, ওটার আবার ধাপ আছে। SDLC এর ধাপ যদি জানতে চাই তাহলে কয়টা দিব? স্পেসিফিকেশন স্পেসিফিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ভাই কি বললেন? স্যার বলতেছি SDLC এর ধাপ সমূহ যদি জানতে চাই তাহলে কয়টা দিব? না, ধাপ ধাপ ওভাবে আসবে না, যে কয়টি ধাপ এটা বলবে না। টেস্টিং ধাপ আর আছে স্যার আপনি। SDLC এটা কি পূর্ণ চক্রটাকে SDLC বলে? হ্যাঁ হ্যাঁ, পূর্ণচক্রটাকে এসডিএলসি, ওই যে সাইকেল, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আচ্ছা। স্যার এখান থেকে সফটওয়্যার কিভাবে ডেভেলপমেন্ট কোশ্চেন লাইফ আসতে পারে? এখান থেকে কোশ্চেন কিছু আসতে পারে, যে অ্যানালাইসিস এর পরে স্টেপ কোনটি, বা ডিজাইন টুলস এর মধ্যে কি কি নিয়ে আলোচনা করা হয়, বা অ্যালগোরিদম কোন কোন স্তরের কাজ, হ্যাঁ, বা রিকোয়ারমেন্টের পরে স্টেপ কি, এখানে অ্যালগোরিদম বলতে কি বুঝেন, ফ্লো চার্ট বলতে কি বুঝেন। বিশেষ করে এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে এই কয়েকটা নিয়ে, হ্যাঁ, এই কয়েকটা নিয়ে, এই কয়েকটা নিয়ে। একটা হচ্ছে অ্যালগোরিদম কি, ফ্লো চার্ট কি, সুডোকোড কি, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে ব্যাংকে। স্যার একটা কোশ্চেন করি। বলেন। এই যে ইউজার ইন্টারফেস, এটা তো ডিজাইনের মধ্যে পড়ে, কিন্তু এখানে এটা করে কোন জায়গায়, ইমপ্লিমেন্টেশনে নাকি ডিজাইনে? ইউজার ইন্টারফেস হ্যাঁ, এই যে কোডিং টোডিং হওয়ার পরে এগুলো তো সব ব্যাক এন্ডের কাজ, হ্যাঁ, ওই যে ব্যাক কোনো এন্ড আছে নাকি কাজের ধরাবো? পরে এটাতে ধরাবো না ওই জায়গায় আছে কয়েল? ওই একবারে ধরা। স্যার আপনি বলেন, কয়েল ধরানো শেষ হয়েছে মনে হয়। হ্যাঁ, যেটা বলতেছিলাম, ইউজার ইন্টারফেসটা, এই জিনিসটা হচ্ছে এগুলো ব্যাক এন্ডের পরে, ওটার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, আলাদা টিম আছে, হ্যাঁ, এটা ডেভেলপমেন্টেও অ্যাড করা যায়। ইমপ্লিমেন্টেশন কোডিং এর পরে এখানে ডেভেলপমেন্টে অ্যাড করে দিল ইন্টারফেসটা। তারপরে টেস্টিং দিয়ে শেষ করে দিল। বুঝতে পারছি? জি স্যার, ক্লিয়ার। তো এখানে চলেন আরেকটা জিনিস দেখি। তো এখন এখন আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে, কে যেন বলছিলেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জি স্যার আমি। চলেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখি। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এটা তো আমরা বুঝছি, তাই না? যেটা দিয়ে সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরি করা হচ্ছে সেটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জেনারেশনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনারেশন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনারেশন আছে কয়টি? 5টি। জি ফর জেনারেশন। তো এই 5টি জেনারেশনের মধ্যে আমরা একটা একটা করে দেখা শুরু করি। প্রথমে হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ দুইটা জেনারেশনে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 1G
আর একটা হচ্ছে 2G, নিম্ন স্তরের ভাষা। তো 1Gটা শুরু হয়েছে 1945 সাল থেকে, আর এটা হচ্ছে 1950 সাল থেকে। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনারেশন কয়টি? 5টি। লো লেভেল নিম্ন স্তরের ভাষার মধ্যে কয়টা জেনারেশন? 2টা। 1G 1945, 2G 1950। তো 1Gর ভাষার নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ বা এটাকে আপনি বলতে পারেন অবজেক্ট ল্যাঙ্গুয়েজ বা বস্তু ভাষা। এটা হচ্ছে মেশিনের নিজস্ব ভাষা, যেটাকে আপনি সহজে বলতে পারেন 0-1 অর্থাৎ বাইনারি। তাহলে মেশিনের মৌলিক ভাষা কোনটি? মেশিন ল্যাঙ্গুয়েজ। 0 or 1 অর্থাৎ কি? বাইনারি। আচ্ছা, তাহলে প্রথম প্রজন্মের ভাষা কি? এই ভাষার ইফিসিয়েন্সি বা দক্ষতা সবচেয়ে বেশি। এখন বলেন তো কোন প্রজন্মের ভাষার দক্ষতা সবচেয়ে বেশি? প্রথম প্রজন্ম। তাহলে ইফিসিয়েন্সি হাই না লো? হাই। হাই। আর এখানে প্রোগ্রাম রচনা করা 0-1 দিয়ে প্রোগ্রাম রচনা করা সহজ না কঠিন? কঠিন। তাহলে এই 0-1 এর ভিতরে কোথায় ভুল হয়েছে বা ভুল হয়নি, এই বাগ সংশোধন প্রক্রিয়া সহজ না কঠিন হবে? কঠিন। তাহলে ডিবাগ কঠিন। বাগ কি? বাগ হচ্ছে প্রোগ্রামের বা সফটওয়্যারের কি? ভুল। ত্রুটি। আর ডিবাগ কি? ভুল বা বাগ সংশোধনের প্রক্রিয়া। তা বলেন বাগ মানে কি? প্রোগ্রামের ভুল আর ডিবাগ মানে? বা বাগ সংশোধন প্রক্রিয়া। ভুল বা বাগ সংশোধনের প্রক্রিয়া। তাহলে এখানে ডিবাগিং সহজ না কঠিন? কঠিন। কঠিন। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে সবচেয়ে কঠিন এখানে। আর এখানে আরেকটা জিনিস লিখবেন, কোনো কম্পাইলার বা অনুবাদক বা ট্রান্সলেটর সফটওয়্যার এর প্রয়োজন হয় না। তাহলে কোন প্রজন্মের ভাষায় কম্পাইলারের ব্যবহার নেই বা অনুবাদক বা ট্রান্সলেটর সফটওয়্যারের প্রয়োজন নেই? প্রথম প্রজন্ম। ফার্স্ট। আর প্রথম প্রজন্ম ছাড়া অন্য যা আছে সবার প্রয়োজন আছে না নাই? আছে স্যার। আছে। ওকে, ভেরি গুড। তাহলে প্রথম প্রজন্ম সম্পর্কে এইটুকু তথ্য জানলেই হবে। চলেন এখন সেকেন্ড প্রজন্মে কম্পাইলার সম্পর্কে একটু জেনে নি। হ্যাঁ, কম্পাইলারটা এইরকম। কম্পাইলারের কাজ যেটা হচ্ছে, এটা গতদিন বিসিএস এ আসা, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে হিউম্যান যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে, এটাকে বলে সোর্স কোড। আর এই কম্পাইলার এটাকে রূপান্তর করে কি করে? মেশিন কোডে রূপান্তর করে।
মেশিন বা অবজেক্ট কোড। তাহলে কম্পাইলারের কাজ হচ্ছে সোর্স কোডকে কি কোডে রূপান্তর করা? মেশিন সোর্স কোড। কোডকে মেশিন মেশিন কোড কোডে রূপান্তর। বা অবজেক্ট কোডে রূপান্তর করা। আর এখানে আরো একটু বৈশিষ্ট্য লাগবে। কি স্যার এটা হিউম্যান বা সোর্স কোড বলতে? আরে মানুষ মানুষ যে কোডটা লিখতেছে ওই কোডটা মেশিন কোডে অর্থাৎ 01-এ রূপান্তর করতেছে। আমরা কি মেশিন আচ্ছা কোডে ওকে অর্থাৎ 01-এ কি টাইপ করব? না না না। হ্যাঁ জি স্যার। না ওই 01-এ ও ট্রান্সলেট করবে। তো অল সোর্স প্রোগ্রাম কম্পাইল এট আ টাইম, সবগুলো সোর্স প্রোগ্রামকে একসাথে কম্পাইল করে। এই জন্য যদি সবগুলো সোর্স প্রোগ্রাম একসাথে কম্পাইল করে তাহলে সময় বেশি লাগবে না কম? কম লাগে। তাহলে স্পিডটা কেমন হবে? হ্যাঁ। হাই স্পিড। লেখা হয়েছে? না স্যার। লেখা হলে বলবেন। স্যার হয়েছে। ওকে, তাহলে কম্পাইলার গেল। এখন যদি আমরা আরেকটা দেখি, ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারও সেম অনুবাদ করে, এই হিউম্যান এবং মেশিন কোডে রূপান্তর করে, কিন্তু এটা লাইন বাই লাইন করে, লাইন বাই লাইন এক্সিকিউশন। তাহলে লাইন বাই লাইন করতে সময় বেশি লাগবে না কম? বেশি। তাহলে স্পিডটা কেমন হবে? কম। লেখা হয়েছে? জি স্যার। তো এই যে 2G এর ভাষার নাম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটার আরেকটা নাম হচ্ছে সিম্বলিক ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক ভাষা। এটাকে আরেকটা নামে ডাকা যায়, এটা হচ্ছে রিলোকেটেবল ল্যাঙ্গুয়েজ। আর এখানে একটা ট্রান্সলেটর সফটওয়্যার থাকে, সেটা হচ্ছে অ্যাসেম্বলিয়ার। তো অ্যাসেম্বলিয়ার থাকে। তো অ্যাসেম্বলিয়ারের কাজ কি? কাজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে, অ্যাসেম্বলি ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর ভাষায় রূপান্তর স্যার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে সিম্বলিক ল্যাঙ্গুয়েজ বলে? হ্যাঁ হ্যাঁ, অ্যাসেম্বলিরই আরেকটা নাম সিম্বলিক বা সাংকেতিক। এটা এবার রিলোকেটেবল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলিয়ার থাকে, অ্যাসেম্বলিয়ারের কাজ কি? অ্যাসেম্বলিয়ারের কাজ হচ্ছে অ্যাসেম্বলি ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করা। তাহলে এখানে স্যার হ্যাঁ বলেন। অ্যাসেম্বলি ভাষাটা আমরা যেটা লিখি সেটা? না না না, আমরা যেটা লিখি সেটাও অ্যাসেম্বলি না। আমরা যেটা লিখি সেটা হচ্ছে সোর্স ল্যাঙ্গুয়েজ। স্যার রিলোকেটেবল ল্যাঙ্গুয়েজ মানে কি বোঝাচ্ছে?
রিলোকেটেবল মানে কি বোঝাচ্ছে? জি স্যার স্যার। এটা কি মানে স্যার এখানে কি লেখছেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তারপরে কি লেখছে স্যার অ্যাসেম্বলির নিচে সিম্বলিক। মানে অ্যাসেম্বলি থেকে সিম্বলিক আসবে হ্যাঁ, অ্যাসেম্বলি ভাষার আরেকটা নাম হচ্ছে সিম্বলিক। আর আহ, সিম্বলিকের সম- বাংলা হচ্ছে সাংকেতিক ভাষা, সিনোনিম আচ্ছা গুলা। আবার আর ওইটাই এই আবার রিলোকেটেবল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলির কতগুলার নাম বুঝতে পারছি। আমরা যে ল্যাঙ্গুয়েজটা প্রণয়ন করলাম তো ওটা এই অ্যাসেম্বলি থেকে কি হয় স্যার মেশিনের ভাষা হয় হ্যাঁ হ্যাঁ, অ্যাসেম্বলিয়ারের কাজ হচ্ছে অ্যাসেম্বলি ভাষা থেকে মেশিন কোডে রূপান্তর করা। কিন্তু আমরা 1950 সালে ছিলাম। না স্যার, তাহলে কি আমরা অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করছি? স্যার অ্যাসেম্বলি ভাষাটা কোনটা স্যার এটা একটু যদি বলতেন ওরে ভাই রে, এখন অ্যাসেম্বলি ভাষা পড়াইতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে। তাও পড়াইতেছি। তাও বুঝাইতেছি। এখনো তো মনে হয় ইউজ। না, এখন ইউজ হয় না, শুধু পড়ানো আচ্ছা হয়। দেখাচ্ছে। যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন? এই যে 5 আর 6 যোগ করলে কত হবে? 11 আপনি দেখলেন আর পারলেন, এটা কিন্তু কম্পিউটারে আগে পারতো না। বা আপনি এখন যে ক্যালকুলেটর চাপ দেন যে এত যোগ এত সমান সমান আনসার বের হয়ে যাবে 11, কিন্তু ক্যালকুলেটর কিভাবে করে? ক্যালকুলেটর ব্যাক এন্ডে যেটা করে, এই 5 এটা কি ভ্যালু, এই ভ্যালুটাকে একটা ভ্যারিয়েবলের ভিতরে নিয়ে আসে। ভ্যারিয়েবল এটা এক্স, এটা এটা হচ্ছে রেজিস্টার। সিপিইউ এর ভিতরে রেজিস্টারের কথা বলা হয়েছিল না? এটা হচ্ছে মেমোরি। তাহলে এই এক্স নামক একটা মেমোরি, আবার এইটা রাখার জন্য আরেকটা মেমোরি লাগবে। এটা হচ্ছে বিএক্স নামের একটা রেজিস্টার, বিএক্স। আর ফলাফল রাখার জন্য আমরা আরেকটা মেমোরি নিব। ধরেন এটা অন্য কিছু, অথবা এই দুইটার মধ্যে যে কোনো একটাতে রাখতে পারি, অথবা আপনি যে কোনো একটা সি এক্স এর মধ্যে রাখতে পারেন। তো অথবা আমরা এ এক্স এর ভিতরে রাখতে পারি, অথবা বি এক্স এর ভিতরে রাখতে পারি। তাহলে এতগুলো মেমোরি লাগবে না। যদি আমরা এখানে মেমোরি কম নিই তাহলে গতি বাড়বে, আর মেমোরি বেশি নিলে বেশি ট্রাভার্সাল করার কারণে গতিটা কমে যাবে। তো আমরা এ এক্স এর ভিতরে ফলাফলটা রাখবো, এখানে কত আসবে এটা এটার মধ্যে রাখবো, অর্থাৎ এ এক্স এর ভিতরে রাখবো। তো চলেন এটা অ্যাসেম্বলি কোডে লিখলে কি হবে। অ্যাসেম্বলি কোডের সিনট্যাক্স হচ্ছে এই যে মুভ, মুভ এ এক্স 5 আছে এখানে 5। তো তার মানে দেখেন তো এই 5কে কার ভিতরে মুভ করলাম? এ এক্স এর মধ্যে, তখন এ এক্স এর ভিতরে 5 বসে যাবে। আবার আরেকটা ভ্যালু আছে কত, 6টা বি এক্স এর ভিতরে মুভ করব, এই জন্য মুভ বি এক্স 6। এই যে এখন বি এক্স এর মধ্যে 6 চলে গেল। এখন আমার সাধারণ কনসেপ্ট, এই বি এক্সটাকে ঢেলে এর ভিতরে দিয়ে দিব, মানে বি এক্স এর ভিতরে যা আছে সব ঢেলে এর ভিতরে দিয়ে দিব। তাহলে টোটাল রেজাল্ট কার ভিতরে পাবেন বলেন তো? এক্স এর ভিতরে না বি এক্স এর ভিতরে? এক্স এর ভিতরে। হ্যাঁ, আবার আমি বললাম যে মুভ এ এক্স বি এক্স, এ এক্স বি এক্স, তার মানে বি এক্স এর ফলাফলটা কার ভিতরে আছে এখন? এক্স এর ভিতরে। তাহলে এ এক্স এর ভিতরে এটা হবে, তাই তো? মুভ এভাবেও করতে পারেন, অথবা এখানে একটা অপারেটরের ব্যবহার আছে। দেখেন এখানে একটা অপারেটর আছে, এই অপারেটরের নাম কি? অ্যাড এডিশনাল। না? অ্যাড না? অ্যাড। তো এখানে আপনি এই অ্যাডিশ অ্যাডিং ট্যাডিং কিছু লাগবে না, খালি অ্যাড লিখলে হবে। অ্যাড লিখলে কম্পিউটার বুঝবে অ্যাড মানে যোগ। তো তাহলে এখন ফলাফলটা কার ভিতরে আছে? এক্স না বি এক্স? এক্স। তাহলে কাকে প্রিন্ট করে ডিসপ্লেতে দেখবেন?
এক্স হ্যাঁ, এই যে AX প্রিন্ট করে যখন ডিসপ্লেতে দিবেন ফলাফল কত দেখাবে এখানে? তাহলে সিম্পল অ্যাসেম্বলি ভাষায় দুইটা সংখ্যার যোগ দেখাইলাম। এখন বলেন এভাবে যদি যোগ করা আপনার কোডিং এর ভাষায় যদি করে করে যদি আপনার যোগ করতে হতো তাহলে কি আপনার মন চাইতো? স্যার শেষ স্যার, হ্যাঁ বলেন। শেষ করবেন না, এটা কি বুঝতে পারছেন? জি স্যার। শেষ করব মানে লাইনে জি স্যার উঠায় দিয়ে আপনি আপনি এখন বলতেছেন শেষ করবেন, আপনার খবর আছে তো? স্যার চলুক স্যার চলুক। স্যার আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেষ করি। এটা শেষ করব। এটা পড়া হয়নি আগে? আমার একটা বিজনেস। তাহলে 2G পর্যন্ত হলো। হ্যাঁ, 2G তে চলে গেল। এখন বলেন তো অনুবাদক সফটওয়্যার বা অনুবাদক প্রোগ্রাম কয়টি? পর্যন্ত তিনটা দেখলাম, কম্পাইলার, ইন্টারপ্রেটার আর অ্যাসেম্বলার। হ্যাঁ, ভেরি গুড। তাহলে ওটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট যে অনুবাদক প্রোগ্রাম কয়টি। এখন আসি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, উচ্চ স্তরের ভাষা। এটা হচ্ছে 3G, যেটা 1960 সাল থেকে শুরু হয়। এখানে কিছু ভাষার নাম বলবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই লিখে রাখতে হবে। যেমন ফোরটান। ফোরটান প্রথম প্রোগ্রামিং ভাষা। ফোরটান পূর্ণরূপ ফর্মুলা ট্রান্সলেশন। ফর্মুলা ট্রান্সলেশন এটা হচ্ছে প্রথম প্রোগ্রামিং ভাষা। এগুলো সম্পর্কে হালকা জানার ট্রাই করবেন। অ্যাডা। অ্যাডা অ্যাডা একটি প্রোগ্রামিং ভাষার নাম, যেটা 3G প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল প্রোগ্রামিং ভাষা। অ্যাডা। অ্যাডা মনে আছে কার নাম থেকে আসছে? এটা লাভলেস। হ্যাঁ, লেডি অ্যাডা অগাস্টা লাভলেস এর নাম থেকে এসছে। এরপর প্রোলগ। প্রোলগ এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাষা, এআই ল্যাঙ্গুয়েজ। যদি বলে এআই ভাষা কোনটি? প্রোলগ। সি লিফস। সি লিফস। লিফস। অ্যালগল। অ্যালগল। স্যার এটা তো সব তৃতীয় প্রজন্মের না, চতুর্থ প্রজন্মের করতে, পঞ্চম প্রজন্মের করতে। এই পঞ্চম প্রজন্মের কই? কোনটা পঞ্চম প্রজন্মের? এনে কই পঞ্চম প্রজন্মের? এআই স্যার পঞ্চম প্রজন্ম না, প্রলোভ। এই প্রোলগটা হচ্ছে এটা 3G ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা 3G। এআই জিনিসটা আসছে পঞ্চম প্রজন্মের, কিন্তু এটা যাত্রা শুরু হয়েছে 3G থেকে। 3G তে ভাষা শেখানো হতো একটা মেশিনকে। মেশিনকে বুদ্ধি টুদ্ধি দেওয়ার জন্য শেখানো হতো প্রোলগ ভাষাটা 3G তে। আর এখন এসে পাইথন ওই জায়গাটা দখল করছে। পাইথন, ভিজুয়াল বেসিক, সি, সি প্লাস প্লাস। সি প্লাস প্লাসটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে OOP বলে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আপাতত এই কয়েকটা মনে রাখেন এখানে। ফোরটান প্রথম প্রোগ্রামিং ভাষা। ফোরটান প্রথম। যদি বলে প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি, তাহলে ফোরটান পূর্ণরূপ ফর্মুলা ট্রান্সলেশন। অনেক বেশি আসছে পরীক্ষায়, ঠিক আছে? লেখা হয়েছে সবার?
হ্যাঁ, লেখা হয়েছে। রিসেন্ট ব্যাংকে আসা আর একটা কোশ্চেন দিয়ে দিই, জাভা। জি স্যার। জাভা এটা সান মাইক্রো সিস্টেম তৈরি করছে। সান মাইক্রো সিস্টেম। লেখা হলে বলবেন। স্যার ওওপি এর ফুল মিনিং কি বললেন? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বুঝাইতে পারছি? জি স্যার। স্যার লেখা হয়েছে। ওকে, ভেরি গুড। এখন আসি পরবর্তীতে। হ্যাঁ, হাই লেভেল গেল, 3G গেল, এরপরে হচ্ছে ভেরি হাই লেভেল। ভেরি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা 4G, আর এটা শুরু হয়েছে 1970 সাল থেকে। এখানে এক্সাম্পলটা দু এক আড্ডা লিখলে হচ্ছে মাই এসকিউএল, এসকিউএল ফর স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই দুটো এখানে লিখে রাখবেন, মাই এসকিউএল, এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এরপর চলে গেলাম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা স্বাভাবিক ভাষা, আমরা যে ভাষায় প্রোগ্রাম করি। এইটাই হচ্ছে 5G, যেটা 1980 সালের পর থেকে শুরু হয়েছে। আর এখানে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যর মধ্যে আছে পাইথন। পাইথন প্লাস ডেটা মাইনিং, আর ল্যাঙ্গুয়েজ, ওয়েকা ইত্যাদি। তো এটা বাংলাদেশ ব্যাংক এডিতে 22-এ একটা এরকম ভাবে প্রশ্নটা ছিল যে পাইথন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে অপশন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা 5G ছিল না, এমনকি 4Gও ছিল না। দ্যাটস ওয়াই আনসার কত কত জি ছিল বলেন তো? 3G বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বুঝাইতে পারছি? না থাকলে কি করতে হবে? আস্তে আস্তে নিচে নামতে হবে। ঠিক আছে। জি স্যার। জি স্যার। স্যার এই যে 5G এর নিচে 3 নাম্বারটা কি লিখছেন? আর ল্যাঙ্গুয়েজ। আর 5G-তে এসে কোনো কোডিং টোডিং করা লাগে না, এখানে মুখ দিয়ে কথা বললে কোডিং হয়ে যায়। এই যে আমরা অনেক সময় লাইভে যখন ক্লাস নিই, দেখবেন কথা বললে ওটা বাংলাতে বা ইংরেজিতে কনভার্সনটা হয়ে যায় না? জি। তাহলে আমি কথা বলতেছি, ডিরেক্ট ওটা রূপান্তর হয়ে যাচ্ছে। তার মানে এখানে একটা কম্পাইলার আছে, ওই কম্পাইলারের নাম হচ্ছে ইন্টেলেকচুয়াল কম্পাইলার। ইন্টেলেকচুয়াল কম্পাইলার, ইন্টেলেকচুয়াল কম্পাইলার, যেটা আমাদের ভাষাকে ডিরেক্ট মেশিন কোডে রূপান্তর করে। এখানে বাংলা ইংরেজি ফ্যাক্ট না, যে কোনো ভাষা বললেই হবে। আর আপনার 4G-র আগের পর্যন্ত ভাষাগুলো মূলত মূলত ইংরেজি ভাষায় প্রোগ্রাম করা হতো, কিন্তু 5G-তে এসে শুধু ইংরেজি ভাষায় প্রোগ্রাম করা হয় না, যে কোনো ভাষায় প্রোগ্রাম করা যায়। যে কোনো ভাষায়। যে কোনো ভাষায় প্রোগ্রাম করা যায়। এখন বলেন, কারো কোনো অসুবিধা আছে কিনা? স্যার এই যে উইন্ডোজ এন্ড লিনাক্স এগুলো কি স্যার সফটওয়্যার নাকি? কম্পিউটার এই যে হুম, কম্পিউটার যে উইন্ডোজ তারপরে যে লিনাক্স এগুলো কি সফটওয়্যার? লিনাক্স উইন্ডোজ। এগুলো তো অপারেটিং সিস্টেম, সিস্টেম সফটওয়্যার। সফটওয়্যারের ক্লাসিফিকেশনের ক্লাস হয়েছে না?
এই সফটওয়্যারের ক্লাসিফিকেশনের ক্লাস হয়েছে না? হয়েছে কিন্তু ভালোভাবে বুঝতে পারি জি স্যার, জি স্যার। আজকের গুলা কি বোঝা গেছে? জি স্যার তাহলে সামনের দিনে যেটা বুঝেন নাই, যতগুলা বুঝেন নাই সব আমাকে বলবেন। ওকে স্যার তাহলে আজকে এ পর্যন্তই, হ্যাঁ? জি স্যার। আর পড়তে যা অসুবিধা হলে আমাকে জানাবেন। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ, আসসালামু আলাইকুম।